সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান আপনাদের সামনে নতুন পর্ব নিয়ে। আর আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের নিয়মিত অতিথি ছিলেন এক সময়, কিন্তু এখন নতুন পরিচয় আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বোর্ডের পরিচালক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। জি, আমরা বলছিলাম যে ভিন্ন পরিচয় নাজমুল আবেদিন ফাহিমকে আমরা পেয়েছি। তিনি ক্রিকেট বিশ্লেষক হিসেবে অনেক বিশ্লেষণ করেছেন আমাদের এই স্টুডিওতে এবং দেশের ক্রিকেটারদেরকে অনেকভাবে উপকৃত করার চেষ্টা করেছেন টিপস দিয়ে, তাদের কোচিংয়ে হেল্প করে। এই মুহূর্তে ক্রিকেট প্রশাসনের একদম সামনের সারিতে তিনি আছেন। কেমন চলছে ক্রিকেট বোর্ড, তার যে কমিটি তিনি আছেন ফারুক আহমেদের নেতৃত্বে, সেই কমিটি কেমন চালাচ্ছে ক্রিকেট বোর্ড কিংবা কেমন চলছে ক্রিকেট বোর্ড, এই মাস তিনেকের যাত্রাটা কেমন ছিল, আমরা সেটা নিয়ে কথা বলতে চাই নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, আমাদের সঙ্গে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা নাজমুল আবেদিন ফাহিম একই প্রশ্ন, বিষয়ের প্রশ্ন, কেমন চলছে ক্রিকেট বোর্ড কিংবা কেমন আপনার চলছে, আপনি টেবিলের এই পার থেকে ওই পারে যাওয়ার পরে আসলে কি কি চেঞ্জ দেখতে পেয়েছেন কিংবা আপনার মধ্যে কি কি চেঞ্জ এসেছে? ধন্যবাদ। ক্রিকেট বোর্ড সম্পর্কিত একটা ধারণা আমার সবসময় ছিল, যেহেতু আমি নিজে কাজ করেছি বা খুব কাছ থেকে ক্রিকেট বোর্ডকে দেখার সুযোগ আমার হয়েছে, বা সবসময় ক্রিকেট কিভাবে চলছে না চলছে সেটা খোঁজখবর রেখেছি। সো আমার পক্ষে ব্যাপারটা সহজ ছিল যে এক্স্যাক্টলি কোন পয়েন্টে এসে ফোকাস করা প্রয়োজন বা ইত্যাদি ইত্যাদি। বাট সবার যেরকম থাকতে হবে এমন কোনো কথা নেই। সবাই কিন্তু এতটা কাছ থেকে ক্রিকেট বোর্ডকে দেখে না, বা ক্রিকেট বোর্ড কীভাবে পরিচিত হয় সেটা দেখে না। সো এই মুহূর্তে আমাদের নতুন দুজন ডিরেক্টর এসেছে ক্রিকেট বোর্ডে, আমি এবং আমাদের প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এর ছাড়া কিন্তু যারা আগে ছিলেন তাদের মধ্যে থেকে খুব সম্ভবত 8 জন এখনও আছেন। বাকি যারা ছিলেন তাদের অনেকেই দীর্ঘ সময়ের অনুপস্থিতির কারণে গত বোর্ড মিটিংয়েও তারা বোর্ডের ডিরেক্টরশিপের থেকে তারা বাদ পড়েছেন, নিয়ম অনুযায়ী বাদ পড়েছেন। এতদিন যেসব কথা এখানে বলেছি সেই জিনিসগুলো সেখানে দেখার সুযোগ হয়েছে আরও কাছ থেকে। আমরা অনেক ব্যাপারেই আলোচনা করেছি এবং সমালোচনা করেছি, কি ক্রিকেট বোর্ড কোন জায়গায় ভালো কাজ করছে, কোন জায়গায় ভালো কাজ করছে না, কোন জায়গায় পরিবর্তনগুলি আনা দরকার, এসব নিয়ে। এবং গিয়ে মোটামুটি তেমনই দেখেছি। কিন্তু বিশেষ করে আমরা যে পরিবেশ তৈরি করেছি, একটা খেলাধুলার মধ্যে যে পরিবেশ তৈরি করেছি, আমরা যে ফার্স্ট ক্লাস ক্রিকেট বলি, লিস্টে ক্রিকেট বলি, বা অন্যান্য হাই পারফরমেন্স ক্রিকেট বলি, আমরা যদি আমাদের বয়স ভিত্তিক টপ র্যাঙ্কিং ক্রিকেটের কথা বলি, এর কোনোটাই আমার মনে হয় না খুব সেই একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থেকে গড়ে ওঠা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছে। এটা বেশ কিছুদিন থেকে, যার ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমরা এখন এমনকি জাতীয় দলের মধ্যেও আমরা দেখব হতাশ হই, কিন্তু এত চমৎকার খেললো তবে হঠাৎ করে আউট হয়ে গেল, কিংবা মনেই হচ্ছিল যেন যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলছে না, বা ইত্যাদি ইত্যাদি। যে পরিবেশটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে সেখানে খুব দায়িত্বশীল মানুষের বেড়ে ওঠার সুযোগ নেই। কিন্তু আমরা দেখেছি, কিন্তু আমরা শুধু সবসময় খেলোয়াড়দেরকে দায়ী করি, খেলোয়াড়কে দোষ দিই, কিন্তু খেলোয়াড়দের চারপাশে যারা থাকে তারও কিন্তু দায়িত্বশীলতার পরিচয়টা দিতে পারেনি, যে কারণে সেই পরিবেশটা তৈরি হয়ে ওঠেনি। কিন্তু যেখানে আমরা হয়তো দেখতে পাই অন্য দলে দেখি যে বিপদে পড়ে গেলে কেউ একটা ঠেকানোর চেষ্টা করে, তার অ্যাকশনে বোঝা যায় যে সে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। আমাদের ক্ষেত্রে সেটা আমরা অনেক সময় দেখি না। কিন্তু সো ওই পরিবেশটা আসে কিন্তু ঘরোয়া ক্রিকেট, সেই ঘরোয়া ক্রিকেট নিয়ে আসে। কিন্তু সেই ঘরোয়া ক্রিকেটটা দেখেছি যে আমরা এটাকে অনেকভাবে নষ্ট করেছি। আমি বলবো 20, 25, 30 বছর আগেও আমাদের ঘরোয়া ক্রিকেট যেমন ছিল, যখন আমরা কোনো স্ট্যাটাস পাইনি, তখন আমাদের ঘরোয়া ক্রিকেটের যে কালচার ছিল, যে সিনসিয়ারিটি ছিল, যে অ্যাকাউন্টেবিলিটি ছিল, সেটা এখন নেই। কিন্তু সেটা এখন নেই। এবং সে কারণেই কিন্তু অনেক ভালো মানের ক্রিকেটার থাকার পরেও আমাদের ক্রিকেটের মানটা কিন্তু ভালো হচ্ছে না। ইন্ডিভিজুয়াল হয়তো ভালো মানের ক্রিকেটার আছে, কিন্তু তাদের ক্রিকেট অ্যাপ্লিকেশনসগুলো মাঠে যেভাবে হওয়া উচিত সেই জিনিস আমরা দেখতে পাই না। আমরা 22 বছরের একটা ছেলেকে দেখতে পাই ভারতে, অস্ট্রেলিয়াতে গিয়ে সেঞ্চুরি করে ফেলছে, দারুণ বিপদের মধ্যে দলকে বের করে নিয়ে আসছে। সেই চরিত্রটা আমরা তৈরি করতে পারিনি কিন্তু আমাদের মধ্যে দিয়ে। আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, সুযোগ সুবিধার সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই চরিত্রগুলো তৈরি করার যে পরিবেশটা প্রয়োজন ছিল সেটা আমরা করতে পারিনি। তার মানে আপনি বাইরে থেকে যা বলে গেছেন, ভিতরে যে সেটাই দেখেছেন, মোটামুটি দেখেছেন। এই 3 মাসে, মানে আপনাকে যদি জিজ্ঞেস করি, এই 3 মাসে আপনি কি ক্রিকেট বোর্ড ওভারঅল, আপনি একা তো নয়, ক্রিকেট বোর্ড ওভারঅল কি পরিবর্তনের চিন্তা করেছে, সেটা কিছু কি ইমপ্লিমেন্ট হয়েছে দেখতে পেয়েছি আমরা? আমার মনে হয় না যে খুব বেশি কিছু পরিলক্ষিত হয়েছে। কিছু আছে দীর্ঘমেয়াদী ব্যাপার, যেমন আমরা সুযোগ সুবিধাগুলো আমরা গিয়ে দেখেছি, ব্যক্তিগত আমি গিয়ে দেখেছি মাঠের এত তীব্র অভাব।
আমরা আসলে যেভাবে খেলা উচিত, যে পরিমাণ খেলা উচিত, আমরা তো সাধারণত ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান আবাহনী কি করছে কিংবা জাতীয় দল কি করছে বা ফার্স্ট ক্লাসে ওরা কেমন কি করছে যথেষ্ট সর্বোচ্চ এগুলোর খোঁজ খবর রাখি। ওগুলির খোঁজ খবর রাখি, এর নিচে আমরা কোনো খোঁজ খবর রাখি না। কিন্তু আমার মনে হয় যে যেমন বয়সভিত্তিক খেলায় অনেক ছেলে আছে যারা হয়তো স্ট্রাকচার্ড কম্পিটিশনের কথা যদি বলি, তারা বছরে 2টা থেকে 3টা ম্যাচ খেলে স্ট্রাকচার্ড ক্রিকেট, বয়সভিত্তিক জেলা পর্যায় পর্যন্ত। সো একটা ছেলে যদি 2টা থেকে 3টে ম্যাচ খেলে, কারো কারো ভাগ্য যখন ভালো থাকে, হ্যাঁ পরবর্তী রাউন্ডে উঠতে পারলো, তারা হয়তো আরও 2-4টা ম্যাচ বেশি পাবে। সো এভাবে হয়তো কিছু কিছু ছেলে 7-8টা 10টা ম্যাচ খেলার সুযোগ পাবে, এটা সর্বোচ্চ। এবং বেশিরভাগই কিন্তু ওই 3টা 4টা 5টার বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে না। তো তারা কি করে, সারা জীবন শুধু প্র্যাকটিস করে যায়। কিন্তু ক্রিকেট তো প্র্যাকটিস করার বিষয় না, ক্রিকেট খেলার বিষয়। সেই খেলার সুযোগটা আমরা একেবারেই তৈরি করে দিতে পারি। প্রথমত সংখ্যা এত কম ম্যাচে, এবং সেটা কোয়ালিটি, যে মাঠ দেই, যে পরিবেশ দেই, এবং তাতে কোনো প্রিপারেশনের সুযোগ নেই, কোথাও কোনো প্রিপারেশনের সুযোগ নেই। এগুলি থেকে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টটা হওয়া উচিত ছিল এইখানেই, যে 10 বছর 12 বছর 15 বছর আগে ওরা 3টা করে ম্যাচ খেলতো, আজকে ওরা 15টা করে ম্যাচ খেলছে। ডেভেলপমেন্টটা হওয়া উচিত ছিল এরকম। 10 বছর আগে ওরা হয়তো 20 ওভার বা 50 ওভার ম্যাচ খেলতো, এখন 2 দিনের ম্যাচ খেলে, এটা হওয়া উচিত ছিল। কিন্তু 10 বছর আগে ওরা মোটামুটি এক ধরনের উইকেটে খেলতো, এখন মোটামুটি একটু গ্রিন ভালো উইকেটে খেলার সুযোগ পাচ্ছে। ডেভেলপমেন্টটা হওয়া উচিত ছিল এই জায়গাটায়, কিন্তু এই জায়গায় একেবারেই হয়নি। এবং একসময় যে মনিটরিংটা ছিল, যে আগ্রহ ছিল এসব বিষয় নিয়ে, সেই আগ্রহটাও কিন্তু নেই। সবাই কেমন যেন এটা একটা রুজির ব্যাপার আর কি। আচ্ছা, খেলোয়াড় হোক, অর্গানাইজার হোক, সবার জন্য এটা রুটির ব্যাপার, সবার হয়ে যাচ্ছে এবং খেলাটা চলে যাচ্ছে, ওখানে ওটা শেষ। কিন্তু এখান থেকে যেটা পাওয়ার ব্যাপার আছে, যেটা আলটিমেটলি আমার জাতীয় দলে এফেক্ট করবে, সেই লিঙ্কটা, সেই জিনিসটার তীব্র অভাব দেখেছি আমি। এবং সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানসিকতাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। মানে সেই লিঙ্কগুলো কি আপনি জোড়া লাগাতে পারছেন কিনা, চাচ্ছেন কিনা, আমি একটু কথা বলবো। তার আগে দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাশিবুল ইসলাম বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে ফাহিম স্যারের কাছে, শুনছেন। যে ভারত যদি পারে তো বাংলাদেশ কেন পারে না? কারণ বাংলাদেশ দলেরও তো প্রায় 900 কোটি টাকা আছে। তাহলে ভারত থেকে যেসব তরুণ ক্রিকেটার, যেমন থাক বললেন জয়সওয়ালের কথা, এমন তো বাংলাদেশেও অনেক ক্রিকেটার রয়েছে, যেমন জাকির, জয়, সাদমান, এরাও তো দীর্ঘদিন যাবত খেলে আসছে, বেশ কয়েক ম্যাচ থেকে তারা সুযোগ পায়, কিন্তু তারা কেন নিজেদেরকে ডেভেলপ করতে পারে না? এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেট খেলতে নামলে মনে হয় যে টি-20 খেলতে, আর টি-20 খেলতে নামলে মনে হচ্ছে টেস্ট খেলতে। এটা কেন হয়? ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে দর্শক ফোন দিয়েছেন, ভারত যদি পারে কেন বাংলাদেশ পারে না। আপনিও উদাহরণ দিচ্ছিলেন ভারতীয় ব্যাটার অস্ট্রেলিয়ায় যে যদি সেঞ্চুরি করতে পারে। জয়সওয়ালের কথায় আমি যদি বলি, গতকাল দেখছিলাম যে তার 4টা সেঞ্চুরি 15 ম্যাচে, তার 2টোই হলো ডাবল সেঞ্চুরি, 4টাই হলো 150+ ইনিংস। মানে বাংলাদেশ এবং মাহমুদুল হাসান জয় একই সময়ে শুরু করেছেন, কিন্তু তিনি কোথায় আর তিনি কোথায় চলে যাচ্ছেন, এই ব্যবধানটা আসলে অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি। এর আগে লিটন দাসের ক্ষেত্রে আমরা বলেছি, আফিফ হোসেনের ক্ষেত্রে বলেছি। মানে অন্য ক্রিকেটাররা আন্ডার-19 লেভেলে বাংলাদেশের সঙ্গে থাকে, কিন্তু তারপরে আসলে অনেক পিছিয়ে যায়। এই পার্থক্যটা কমিয়ে আন, আপনি যেটা বলছিলেন মানসিকতার সমস্যা, সেই লিঙ্কটাকে আসলে আপনি করতে পারছেন কিংবা চেষ্টা শুরু হয়েছে? এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, দীর্ঘমেয়াদী ব্যাপার। জিনিসটা হচ্ছে স্বপ্ন দেখা, মানুষ কত বড় স্বপ্ন দেখে, জিনিসটা হচ্ছে যে সেটা আমরা নিজেরাও স্বপ্ন দেখি না এবং অন্যদেরকে স্বপ্ন দেখাতে পারি না। সমস্যাটা এখানেই। যাদের এক্সাম্পল দিলাম, ভারতীয় যাদের এক্সাম্পল দিলাম, তারা এখন কিন্তু বিশাল অঙ্কের টাকার কথা যদি বলি মালিক, তারা সবাই কিন্তু সিকিউর ফিনান্সিয়ালি। আমার মনে হয় না তারা ওদিকে একেবারেই তাকায়। তারা স্বপ্ন দেখে কিভাবে বিরাট কোহলিকে বিট করবে। সচিন টেন্ডুলকারকে বিট তো করতে পারেনি, কিন্তু সচিন টেন্ডুলকার এখনও ইন্ডিয়া ধরে রাখেনি, কিন্তু ওরা একটা বিরাট কোহলি জন্ম দিয়েছে। বিরাট কোহলি চেষ্টা করেছে ওর চাইতে ভালো হওয়ার জন্য। জয়সওয়াল নিশ্চয়ই এখন বিরাট কোহলিকে দেখছে যে বিরাট কোহলির উপরে ওঠার কথা। যে এই যে কালচারটা, এই কালচারটা তো আমাদের নেই। আমরা স্বপ্ন দেখে শুধু হয়তো একটা সিকিউর লাইফ নিয়ে চিন্তা করি। 50 রান কোথাও করতে পারলে পরের দিন আমার পেপার দেখি কিন্তু দুর্দান্ত একটা 50 রানই করেছেন, উনি দলের সেরা ব্যাটসম্যান ইত্যাদি ইত্যাদি, এবং উনি এই বছরের সবচাইতে সেরা ইত্যাদি ইত্যাদি। এবং আমরা যে নর্ম সেট করেছি, আমরা যে স্ট্যান্ডার্ড সেট করেছি, সেই স্ট্যান্ডার্ডটা এত নিচু মানের যে আমরা এত অল্পে সন্তুষ্ট হয়ে যাচ্ছি এবং যাই, সেটা বোধহয় একটা বড় বাধা আমাদের জন্য। সো আন্তর্জাতিকতার সাথে তাল রেখে যে স্ট্যান্ডার্ড নির্ধারণ করার জন্য আমরা করতে যাই, দেখবো যে আমরা কিন্তু মুখ দেখাতে পারছি না। আমরা কিন্তু মুখ দেখাতে পারবো না। আমরা যদি আন্তর্জাতিকভাবে
কম্পেয়ার করা শুরু করি, আমরা কিন্তু অনেকে মুখ দেখাতে পারবো না, কিন্তু আমাদের কথাই বলছি, আমরা মুখ দেখাতে পারবো না স্বাভাবিকভাবে। সো ওইগুলি ফেস করা উচিত। আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলি, ক্রিকেটে আমরা আন্তর্জাতিক টপ লেভেলে ক্রিকেট খেলি, এবং আমাদের তুলনাগুলি তাদের সাথে হওয়া উচিত। কিন্তু ঘরে পাশের বাড়িতে কে কী করছে তার সাথে যদি আমাকে তুলনা করি, সেটা ঠিক হবে না। সো ওই তুলনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার মানে আমরা একটা বাবেলের মধ্যে আছি। একটা বাবেলের মধ্যে আছে। আমি এখানে আমরা নিজে খুব সন্তুষ্ট, কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছি, ও হাইয়েস্ট স্কোরার, ও বেস্ট উইকেট টেকার, ও হ্যাট্রিক করেছে, এগুলো নিয়ে আমরা খুব আনন্দে আছি কিন্তু নিজেদের মধ্যেই। কিন্তু এর বাইরে যখন যাচ্ছি তখন আমরা তাল মেলাতে পারছি না। কিন্তু সো আমার মানে বাইরের সাথে নিজেদেরকে তুলনা করতে হবে আমাদের, এবং সেখানে আমরা কতটুকু পিছিয়ে আছি সেটা প্রথমে স্বীকার করতে হবে, এবং সেখান থেকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটা শুরু করা দরকার। আমি একটু আবার ক্রিকেট বোর্ডের আলোচনায় আসতে চাই। আপনি বলছিলেন যে 8 জন ডিরেক্টর আছেন এবং আপনারা আছেন 2 জন নতুন। এই 10 জনের মধ্যে ওই 8 জনকে যদি বলি, 7 জনই ইনঅ্যাক্টিভ, আমি বলতে একদমই না অস্বীকার করার সুযোগ নেই। একজন আপনাদের সঙ্গে আছেন, 3 জন মিলে ক্রিকেট বোর্ড চালাচ্ছে, এরকম একটা অভিযোগ কিংবা এরকম আমরা দেখতে পাই। এটা আসলে কি কারণে? তারা ইনঅ্যাক্টিভ নিজে থেকেই, নাকি আপনারা আসলে যারা নতুন এসেছেন তারা তাদেরকে আসলে সুযোগ দিচ্ছেন না? সেই কোনটা আপনার কাছে মনে হয়? আমার মনে হয় না, 3 জন, আরও বেশ কয়েকজন অ্যাক্টিভ আছে, কাজ করছে বোধহয়। মানে কাজ করার সুযোগ সবারই আছে। কেউ কেউ হয়তো এর আগেও তেমন একটা ওইভাবে অ্যাক্টিভ ছিলেন না, সেই কারণে হতে পারে। বাট এটা খুব স্বাভাবিক যে একটা যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তন যদি আমরা আগের মতোই চলতে থাকি, তো আগের জিনিসটাই হবে, কিন্তু ওখানে পরিবর্তন আসবে, এটা খুব স্বাভাবিক। তাহলে তাদেরকে কেন রাখা? তাদের বোর্ডের একটা, আমরা যদি বোর্ড চালাতে চাই আমাদের মিনিমাম একটা সংখ্যার প্রয়োজন আছে। আচ্ছা, সেটা একটা ব্যাপার। এবং তাদের এখনও না রাখার কোনো কারণ কেউ দেখছে না বোর্ড চালানোর স্বার্থেই। সো আমার মনে হয় যে এখান থেকে যাদের যতটুকু প্রয়োজন হচ্ছে তাদেরকে সেভাবে ব্যবহার করা হচ্ছে, এবং হয়তো ঠিক আগে যেভাবে ব্যবহার করা হতো তা হচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগে যেভাবে ব্যবহার করা হতো তার চাইতেও বেশি ব্যবহার করা হচ্ছে, যেখানে যার কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেই কন্ট্রিবিউশন কিন্তু তারা করছে। কিন্তু কারণ আমরা জানি যে এখানে 1 জন 2 জনের কাজ এটা না, হ্যাঁ, কয়েকজন মানুষ দরকার তো অবশ্যই, এবং যার যতটুকু কন্ট্রিবিউট করার কথা, যতটুকু নেওয়া যায় সেটা কিন্তু নিচ্ছে এই বোর্ড। এবং এর কারণে কি আপনার এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদের উপর প্রেশারটা আরো বেশি পড়ছে কিনা, তাতে করে কাজে কোনো এফেক্ট পড়ছে কিনা, আমরা এই বিষয়টা জানবো আপনার কাছে। একটা বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি কেমন চলছে ক্রিকেট বোর্ড, এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে মাত্র 10 জনের বোর্ড, 8 জন, আমরা বলছি 6-7 জন ইনঅ্যাক্টিভ, 3 থেকে 4 জনকে নিয়ে বোর্ড চলছে। আপনাদের উপর, বিশেষ করে আপনারা যারা নতুন এসেছেন তাদের উপর প্রেশারটা অনেক বেশি কিনা, পড়ছে কিনা, এতে ক্রিকেটে ইম্প্যাক্ট পড়ছে কিনা, কাজে ইম্প্যাক্ট পড়ছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে কে কোন কমিটির দায়িত্বে, এটা ক্লিয়ার না মানুষের কাছে, এটা কেন ক্লিয়ার হচ্ছে না? প্রথম প্রশ্ন বলি, হ্যাঁ, 10 জন, এখন সব মিলে 10 জন ডিরেক্টর আছেন। এবং আপনার আগের কথার রেশ ধরে একটু বলি যে হ্যাঁ, এর বাইরে যারা ছিলেন তারা কিন্তু গত অনেক দিন ধরেই বোর্ডের কার্যক্রমের সাথে জড়িত নেই, কোনো মিটিং অংশগ্রহণ করেননি। এখানে যারা আছেন এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই গত সবগুলো মিটিং অ্যাটেন্ড করেছেন। তার মানে তারা সেই অর্থে প্রত্যেকেই লেজিটিমেট ডিরেক্টরস। তো সেদিক থেকে তারা কেন আছে না আছে এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে না। তারা অল লেজিটিমেট ডিরেক্টরস। যদি সরকার মনে করে, যদি আইসিসি নিয়ম অনুযায়ী সরকার মনে করে যে হ্যাঁ, এখানে আমি একে রাখতে চাই, একে রাখতে চাই না, আমি জানি না, সেগুলোর মধ্যে আবার আইসিসির ব্যাপার স্যাপার আসতে পারে। আমার মনে হয় সেদিকে কারো কোনো ইচ্ছে আছে বা চোখ আছে এই মুহূর্তে। ডেফিনেটলি মানে যদি অ্যাক্টিভ মানুষ বেশি থাকে সেটা বোর্ডের জন্য ডেফিনেটলি ভালো হবে। এই মুহূর্তে আমার মনে হয় যে বেশ কয়েকজন আছে যারা অ্যাক্টিভ কাজ করছেন এবং ভালোভাবে কাজ করছেন। এর আগেও এখানে 2-1 জন আছেন যারা সেভাবে অ্যাক্টিভ ছিলেন না, তারা বিভিন্নভাবে হয়তো তাদের ইনপুট দিয়েছেন, বাট একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট ধরে সেটাকে চালিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেখানে হয়তো সেভাবে ইনভলভ ছিলেন না। তো এখনও সেটাই আছে। কিন্তু তবে ওভারঅল সংখ্যা কম হওয়াতে, যেহেতু 3-4 জন বা 5 জন হাতে সব দায়িত্ব পালন করতে হচ্ছে, সেখানে তো অতিরিক্ত কাজ করার প্রশ্নটা আসে, এবং সেটা কিন্তু করছে তারা, যারা আছে। আমি সেটাই বলছি, সেটা কি ঠিকভাবে করতে পারছে? একটা লোক 3টার জায়গায় 10টা কাজ যখন করে, তখন কি সে সঠিকভাবে 10টা কাজ করতে পারছে? না, 3টা জায়গায় 10 টাকা করছে না, একটা জায়গায় 3টা হয়তো করছে কেউ। এবং তাতে যেটা হচ্ছে যে সময়টা বেশি দিতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি একটা বোর্ডে, আমাদের বোর্ডে প্রায় বোধহয় 22টা না 23টা
স্ট্যান্ডিং কমিটির মতো। স্ট্যান্ডিং কমিটি আছে, কিন্তু জি। আমার মনে হয় না পৃথিবীর কোথাও এত স্ট্যান্ডিং কমিটি আছে। মূল দায়িত্বের জায়গাগুলো কিন্তু হাতে কোনো কয়েকটা, 8টা 10টা, এবং এখন যারা আছে তারা কিন্তু সক্ষম সেগুলোকে হ্যান্ডেল করার জন্য, এবং তারা হ্যান্ডেল করছে কিন্তু, এবং একটার সাথে একটা কিন্তু লিঙ্কড, ওকে, অনেকগুলি কিন্তু জি, কানেক্টেড, অবশ্যই, এবং অবশ্যই। একজন থাকলে বরঞ্চ সুবিধাই হয়, বিচ্ছিন্ন না থেকে একজনের কাছে থাকলে সুবিধা হয়। বাট হোয়াট এভার, কিন্তু এই 22টা 23টা কমিটির চেয়ারম্যান কে এখন, বাট এটা আমরা জানি এটা না। বোধহয় আমরা খুব তাড়াতাড়ি জেনে যাবো। এটা বোধহয় অলরেডি ডিসাইডেড, এবং আমার মানে খুব দ্রুত এটা আপনারা জেনে যাবেন, সবাই জেনে যাবে, এবং তাতে বোধহয় কাজটা সহজ হবে, গতিশীল হবে, কার কোথায় যেতে হবে, কার কাছে দায়িত্ব, এবং কার কাছে কে যাবে বা না যাবে, কে কী করবে, এটা পরিষ্কার হয়ে যাবে সামনে 2-1 দিনের মধ্যে। আশা করছি বোর্ড হয়তো সেটা পরিষ্কার করে দেবে। সো সেদিক থেকে কোনো অসুবিধা নেই, 2-1 দিনের মধ্যে সেটা আপনারা পেয়ে যাবেন। বাট আমার মনে হয় যে সময় অনেক বেশি দিতে হচ্ছে, প্রেসিডেন্টকে বলি বা আমি বা আর যারা আছেন, যারা অ্যাক্টিভ তাদেরকে অনেক বেশি সময় দিতে হচ্ছে। আরেকটা প্রশ্ন, যে আগের 16 বছর, আমার দুটো প্রশ্ন একই সাথে মনে পড়লো, যে আগের 16 বছর যে কমিটিগুলো ছিল, আপনারা বাইরে থেকে অনেকেই বলেছে যে অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, সেটা একটা প্রশ্ন। এবং নামে যাই হোক, যেই থাকুন, তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে তার কোনো নাম নেই পাস্ট প্রেসিডেন্টদের তালিকায়। এটার কারণটাকে, এই দুটো প্রশ্ন আমার। ফিনান্সিয়াল যে ব্যাপারটা বললেন সেটার চলছে, কিন্তু খোঁজ চলছে যে অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা। হ্যাঁ, সেটা নিয়ে কাজ চলছে। আর দ্বিতীয় প্রশ্নের জবাবটা আমি দিতে পারছি না, কিন্তু আমি ওটা চেক করে কখনো দেখি না, আমার পক্ষে দেখা, আমি দেখতে যাইনি আমার ছবি আছে না কার ছবি আছে, সেটা আমি নিশ্চিত নই। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ক্রিকেটের প্রসঙ্গে আসতে চাই। ক্রিকেট বোর্ড আপনি রান করছেন, আপনারা আসার পর এনসিএল চালু হয়েছে, বিভিন্ন নিচের শ্রেণীর লিগগুলো চালু হয়েছে, এবং সামনে এনসিএল টি20 হবে এবং বিপিএল হবে, দুটো টি20 টুর্নামেন্ট হবে। আমি বলছি, কোয়ালিটি অফ ক্রিকেট চেঞ্জ করার ক্ষেত্রে এই টুর্নামেন্টগুলোতে, লিগগুলোতে কি আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন? এই যেগুলো আসলে চেঞ্জ করার প্রয়োজন, সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলেই কোচের মান হঠাৎ করে বদলে ফেলতে পারবো না, আমরা চাইলেই উইকেটের মান হঠাৎ করে বদলে ফেলতে পারবো না। বাট আমরা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার চেষ্টা করছি, যে সবার মধ্যে একটা দায়বদ্ধতা যেটা আছে সেটার জন্য পরিপূর্ণ ব্যবহারটা আমরা করি। আসলাম, খেললাম, চলে গেলাম, এরকম না। যার যেটা করণীয়, এর মধ্যেও যার যেটা করণীয়, সেই জিনিসটা যেন আমরা প্রত্যেকে করি, তাতেও হয়তো কিছুটা উন্নতি হবে, অথবা অ্যাটলিস্ট একটা কালচার তৈরি হবে যে আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি, সেটা খেলোয়াড় হোক, সেটা কোচ হোক, সেটা লোকাল অর্গানাইজার হোক, মাঠ কর্মী হোক, প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু কেউ এখন বলতে পারবে না যে এই কারণে আমি মাঠটা ভালো করতে পারিনি, সেই কারণে, কারণ আমরা সবাইকে যতটুকু সহায়তা করা দরকার, পাশে থাকা দরকার, আমরা থাকার চেষ্টা করছি। কিন্তু তো সেই ক্ষেত্রে লজিস্টিক্সের যে ব্যাপারগুলো আছে সেগুলি টপনোচ হওয়া উচিত। আপনার এই মুহূর্তে একটা জিনিস দরকার, আমি যদি সেটা 10 দিন পরে দিই, কাজ হবে না কিন্তু। সো আমি চেষ্টা করব এই মুহূর্তেই আপনাকে সেটা দিতে, সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আমাদের। সো যেটা অনেক সময় হয়ে থাকে যে হ্যাঁ আমি দিয়েছি আপনাকে, সেটা দিলাম 10 দিন পরে, বাই দ্য টাইম কিন্তু কাজটা শেষ হয়ে গেছে। তো সেটা ওভারঅল খেলার মান কি বেড়েছে? আমি যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা বলি, 7 রাউন্ড চলছে আমাদের এখানে, যদি আমি বলি 6 রাউন্ড শেষ, কালকেও দেখলাম যে 1.5 দিনে একটা খেলা শেষ হয়ে গেল বগুড়াতে। আমি বলছি যে এটা কি উইকেটের কারণে আপনি বলবেন, নাকি আনপ্লেয়েবল কিছু, নাকি এরকম অনেক জায়গায় হয়েছে? উইকেটের কিছুটা দায় থাকতে পারে, কিছুটা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় দায় হচ্ছে আমাদের খেলোয়াড়দের বলবো, অর্গানাইজারদের বলবো। সেই জায়গাটায় বোধহয় আমরা এখন নেই, যে একটা খারাপ পরিবেশ, খারাপ পরিস্থিতি থেকে দলটাকে বের করে নিয়ে আসার যে চেষ্টা, সেইখানে উঠতে গেলে যে মানসিকতার দরকার, যে চ্যালেঞ্জটা নেওয়া দরকার, গ্রহণ করা দরকার, অ্যাকসেপ্ট করা দরকার, সেইটা নেওয়ার মতো মানসিকতাটার অভাব আছে এখন আমাদের। ব্যর্থতার জন্য খালি অজুহাত দেখানোটা আমাদের এক ধরনের অভ্যাস। হ্যাঁ, আমরা হয়তো কাউকে জিজ্ঞেস করবো, সে বলবে এই কারণ, সেই কারণ, সেই কারণ, তারপরে আপনারাও আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরাও বলবো না উইকেট এমন ছিল, সেমন ছিল, আমরা একটা এক্সকিউজ দিয়ে দিলাম, তারপরে ওটা ওখানে কিন্তু ঢাকা পড়ে গেল। কিন্তু আমার এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে প্রত্যেককে অ্যাকাউন্টেবল হতে হবে। আমি আমার জায়গা থেকে, একজন খেলোয়াড়ের জায়গা থেকে, একজন মাঠ কর্মী তার জায়গা থেকে, দে মাস্ট বি অ্যাকাউন্টেবল, যে কেন এটা হলো না। আমি আজকে সকালবেলা আমাদের বিদেশি যে এক্সপার্ট আছে তার সাথে আলাপ করছিলাম, যে এটা একটা রিভিউ করার জন্য আমরা একটা রিভিউ করব, যে ফার্স্ট ক্লাস ক্রিকেট কী হলো এই সিজনে, কী হলো, এবং কোন কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি, বা কোন কোন জায়গায় আমাদের একটু উন্নতি হয়েছে, রেকমেন্ডেশনসগুলো কী। এবং এখনই আমরা বসবো যে সামনের বছরের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমরা কীভাবে দেখতে চাই, সেটা আমরা এখনই করব। কোথায় খেলা হবে,
কোন মাঠে খেলা হবে, কারা কোচ হবে, কারা সিলেক্টর হবে, ওটা আমরা এখন ঠিক করব, যেন ওটা যেদিন টুর্নামেন্ট শুরু হবে তার 3 দিন আগে যেন আমরা না বলি এ কোচ বা ওখানে প্র্যাকটিস হবে বা ওরা ওই দলে থাকবে, এটা যেন 3 দিন আগে না হয়। এখন থেকে সেটা আমরা করব। একদম এক কথায় যদি বলি যে আপনি 3 মাস হলো আপনার এই কমিটির, আপনি এই কমিটির মেয়াদ কতদিন আমরা জানি না, আগামী বছর ইলেকশন হওয়ার কথা, আপনি যদি আবার ইলেকশন করে আসেন তাহলে তো আবার আসবেন, কিন্তু আপনি কি কাজ করার যে স্বাধীনতা চেয়েছিলেন বাইরে থেকে, যেটা বলেছেন সেটা কি আপনি পাচ্ছেন ভিতর থেকে, সেটা করতে চান? সবসময় মনের মতোই তো হবে তা তো না, এটা আপনার ইচ্ছার মতো সবসময় হবে না। বাট আমার চেষ্টা করছি, আমার যতটুকু সুযোগ আছে এখন, অবশ্যই আগে চাইতে অনেক বেশি সুযোগ আছে এখন, সেটাকে আমি পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছি। আমি জানি না সামনে কি হবে, আমি চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে নাজমুল আবেদীন ফাহিম আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।